সো ফাইনালি আইএসএল 2025-26-এর জন্য কনফারেন্স মোডটাকেই বেছে নেওয়া হয়েছে। আজকে একটা মিটিং ছিল এবং আগামীকালও একটা মিটিং শিডিউল ছিল, যদিও সেই মিটিংটা হবে না, সেই মিটিংটা কল্ড অফ হয়েছে। এবং বেশ কিছু প্রশ্ন আজকের মিটিংয়ে উঠেছে, আইএসএল ক্লাবগুলো বেশ কিছু প্রশ্ন করেছে এবং আজকে প্রথমবারের জন্য সমস্ত আইএসএল ক্লাব তারা কিন্তু উপস্থিত ছিল আজকের এই মিটিংয়ে এবং অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং মোটামুটি এটা ধরে নেওয়া হচ্ছে যে আইএসএল ক্লাবগুলোর তাদের এই কনফারেন্স মডেলে আইএসএল খেলতে কোথাও কোনো রকম আপত্তি নেই, কিন্তু বেশ কিছু প্রশ্ন তারা এআইএফএফের সামনে রেখেছে, বেশ কিছু ক্ল্যারিটি তারা এআইএফএফের কাছে চেয়েছে এবং মোটামুটি যেই দিন থেকে এই প্রপোজালগুলো সামনে এসেছিল, যেই দিনকে 20 বছরের সেই রোডম্যাপ সামনে এসেছিল, সেই দিনকেও যে ধরনের ক্ল্যারিটির কথা সামনে এসেছিল, আজকেও ঠিক সেরকম ব্যাপারই কিন্তু উঠেছে। ইন ডিটেলসে শেয়ার করব কতগুলো কি ম্যাচ হবে, কীরকম হবে, অ্যান্ড ডেফিনেটলি দুটো কনফারেন্সে কোন কোন টিম পড়তে চলেছে, সব কিছু নিয়ে এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা এর আগে এই মডেল নিয়ে আলোচনা করেছি। এবার মূল বিষয়টা হচ্ছে যে ইস্ট ওয়েস্টে ভাগ করা হবে। ইস্টার্ন বুঝতে পারা যাচ্ছে কলকাতা তার হাব হবে, ওয়েস্টে বুঝতে পারা যাচ্ছে গোয়া তার হাব হবে এবং এই দুটো সেন্ট্রালাইজড ভেন্যুতেই সমস্ত ম্যাচগুলো হবে। 7টা করে টিম তারা দুটো কনফারেন্সে ভাগ হয়ে যাবে, যেটা আগেই অনেক দিন আগে একটা ধারণার ভিত্তিতে ডিসকাস করেছিলাম যে ইস্টার্ন কনফারেন্সে অবশ্যই কলকাতার 3 প্রধান ক্লাব, তার সাথে নতুন প্রমোটেড হওয়া ইন্টারকাশি, যেহেতু তাদের বেস ছিল কল্যাণীতেই, তারা রয়েছে, জামশেদপুর রয়েছে, ওড়িশা থাকছে এবং অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড থাকছে। অর্থাৎ কলকাতা সারাউন্ডিং এবং কলকাতার যে ধরনের ক্লাবসগুলো রয়েছে তারা ইস্টার্ন কনফারেন্সে থাকছে। ওয়েস্টার্ন কনফারেন্সে অবশ্যই ছড়ানো ছড়ানোর ব্যাপার থাকছে, কারণ সেখানে গোয়া থাকছে, সেখানে বেঙ্গালুরু, সেখানে চেন্নাই এফসি, সেখানে কেরালা ব্লাস্টার্স, সেখানে মুম্বাই সিটি এফসি, সেখানে নতুন টিম হিসাবে আত্মপ্রকাশ করা এসছি দিল্লি রয়েছে এবং অবশ্যই পাঞ্জাব রয়েছে। মানে একটা মিক্স ব্যাপার রয়েছে, কেউই কিন্তু পার্টিকুলার ওয়েস্টার্ন জোনটাকেই রিপ্রেজেন্ট করছে না। ইস্টার্ন জোনের ক্ষেত্রে যে যেমনটা প্রায় সবাই বলতে গেলে ইস্টার্ন জোনকেই রিপ্রেজেন্ট করছে, এক্সেপ্ট ইন্টারকাশি, যেহেতু তারা উত্তরপ্রদেশের টিম, উত্তরপ্রদেশ নর্থ ইন্ডিয়াতে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের আপাতত বেসটা যেহেতু ইস্টেই, তো আমরা ধরে নিতে পারি যে মোটামুটি ইস্টার্ন জোনটা খুবই জাস্টিফাইড, কিন্তু ওয়েস্টার্ন জোনটা একদমই জাস্টিফাইড না। বাট কিছু করার নেই, এইভাবে ভাগটা করতে হয়েছে এবং মোটামুটি এই যে মডেলটা এআইএফএফের তরফে প্রপোজাল নাম্বার 1 ছিল, এটাকে কিন্তু ক্লাবগুলো বলেছে ঠিক আছে, আমাদের খেলতে কোথাও আপত্তি নেই। নাম্বার 1। এবার ফরম্যাট কি রয়েছে না, ফরম্যাট হচ্ছে প্রথম যেটা রাখা হচ্ছে সেটা হচ্ছে প্লে অফ রাউন্ড এবং সেই প্লে অফ রাউন্ডে কিন্তু দুটো কনফারেন্সেই প্রত্যেকটা টিম অপোনেন্ট টিমগুলোর এগেনস্টে ডাবল লেগড ম্যাচ খেলবে, যেটা আমরা ধারণা করেছিলাম যে এখানে সিঙ্গেল লেগড ম্যাচ হবে, কারণ এখানে ডাবল লেগড ম্যাচ হওয়া খুব একটা যুক্তিপূর্ণ মনে হয়নি, কিন্তু এখানে সিঙ্গেল লেগড ম্যাচ হবে না, এখানে ডাবল লেগড ম্যাচ হবে এবং এখানেই প্রত্যেকটা টিম কিন্তু 12টা করে ম্যাচ খেলে ফেলবে। এই 12টা করে ম্যাচ খেলা হয়ে যাওয়ার পর যেমন লিগ টেবিলের পজিশন থাকবে দুটো কনফারেন্সের ভিত্তিতে, সেখানে ইস্টার্ন কনফারেন্স থেকে 4টে টিম, ওয়েস্টার্ন কনফারেন্স থেকে 4টে টিম, 8টা টিম কিন্তু চলে যাবে চ্যাম্পিয়নশিপ প্লে অফ রাউন্ডে এবং সেখানে গিয়ে তারা সিঙ্গেল লেগ ম্যাচ খেলবে। আবার সেখানে অপোনেন্ট হয়ে যাচ্ছে কিন্তু 7টা, অর্থাৎ এখানে 12+7 19টা করে ম্যাচ হয়ে যাওয়ার পর যারা টেবিল টপে থাকবে তারা হয়ে যাবে লিগ শিল্ড উইনার এবং তারাই এএফসির যে ক্লাব কম্পিটিশন রয়েছে সেখানে স্লট পাবে। এবং এখানে বলে রাখা ভালো, অনারারি মেনশন, যদি এখানে মোহনবাগান লিগ শিল্ড উইনার হয়, যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে ডেফিনেটলি মোহনবাগান কিন্তু এএফসির ক্লাব কম্পিটিশনে যেতে পারবে না। তার পরিবর্তে যারা রানার্স আপ হবে তারা কিন্তু সেই স্পটটা পেয়ে যাবে বা সেই স্লটটা পেয়ে যাবে। আর মোহনবাগান ব্যতীত বাকি 13টা টিম থেকে যেই চ্যাম্পিয়ন হোক না কেন তারা কিন্তু এফসি সেই স্লট পাবে। যদিও এফসি স্লট নিয়েও বহু ব্যাপার রয়েছে, ক্লাবগুলো জানতে চেয়েছে, আসছি সেই প্রসঙ্গে পরে। এবং এখানে একটা বড় হুক রয়েছে বা হিঞ্জ রয়েছে, যেটাও কিন্তু আইএসএল ক্লাবগুলো ক্ল্যারিটি চেয়েছে, যে এআইএফএফ এর মডেল অনুযায়ী যে 3টে করে টিম দুটো কনফারেন্সে বটমে থাকবে, সেই 6টা টিম কিন্তু রেলিগেশন ফাইটে যাবে, সেখানেও তারা আবার সিঙ্গেল লেগড ম্যাচ খেলবে, একটা করে ম্যাচ তারা খেলবে এবং সেখানে যারা বটমে থাকবে, একদম শেষকালে যারা শেষ করবে, তারা কিন্তু রেলিগেটেড হয়ে যাবে। এবার এটা হচ্ছে মেন প্রশ্ন, যে এই রেলিগেশন কি এই 2025-26 সিজন থেকে স্টার্ট হয়ে যাবে, সেটা কি কিন্তু ক্ল্যারিটি দিতে হবে ক্লাবগুলোর কাছে। এটা হচ্ছে ব্যাপার 1 নম্বর। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এফসির ক্লাব কম্পিটিশনে যেতে গেলে প্রত্যেকটা টিমকে কিন্তু ডোমেস্টিক লিগ এবং ডোমেস্টিক কাপ টুর্নামেন্ট মিলিয়ে টোটাল 24টা ম্যাচ খেলতে হয়। যদিও এখানে যদি ধরে নেওয়া হয়
যে আমাদের ডোমেস্টিক কাপে কিন্তু 5টা করে ম্যাচ অলরেডি ক্লাবগুলো খেলেছে। ক্লাবগুলো বলছি তার কারণ দুটো ক্লাব তো অবশ্যই খেলেছে এবং ন্যাচারালি সেই দুটো ক্লাবের ম্যাচকে কিন্তু সবকটা ক্লাবের ক্ষেত্রেই ধরে নেওয়া হয়। যেহেতু কাপ টুর্নামেন্ট সবাই সমান ম্যাচ খেলবে না, কিন্তু ম্যাক্সিমাম যতগুলো ম্যাচ হচ্ছে টোটাল কাপে একটা বা দুটো 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 টিমের জন্য যারা ফাইনাল অবধি যাবে, সেটাকেই সবার মাথাতেই কিন্তু গুনে নেওয়া হয়। তো 5টা ম্যাচ কিন্তু কাপে হয়ে গেছে, গ্রুপ স্টেজে 3টে, সেমিফাইনাল একটা, ফাইনাল একটা, 5টা ম্যাচ হয়েছে। এবং এখানে যখন লিগ সিলটা কমপ্লিট হয়ে যাবে, লিগ সিল চ্যাম্পিয়ন যখন নির্ধারণ হয়ে যাবে, তখন কিন্তু 19টা ম্যাচ সবার খেলা হয়ে যাচ্ছে। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে 19-5-24 সেটা এএফসির গাইডলাইনটাকে ম্যাচ করে ফেলছে। কিন্তু এখানে একটা হিঞ্জ রয়েছে, কি রয়েছে না, এএফসি কিন্তু কোনো ধরনের এই কনফারেন্স মডেলকে মান্যতা দেয় না। তারা মনে করে যে হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলাটা ভীষণভাবে জরুরি। কোভিডের টাইমে কিছু করার ছিল না, সেটা সমস্ত দেশের ক্ষেত্রেই এএফসিকে মানতে হয়েছে বা গোটা বিশ্বেই সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়েছে, হাত পা বাঁধা ছিল সবার। কিন্তু হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ করতে হবে। এএফসি যেটা মোটো রয়েছে যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা কোণাতে ফুটবলটা ছড়িয়ে দিতে হবে। সেটা একটা সিঙ্গেল টিয়ারের ক্ষেত্রে হতে পারে, মাল্টিপল টিয়ারের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ এই ধরনের হাব মডেল বা কনফারেন্স মডেল কিন্তু এএফসি মান্যতা দেয় না। এবার এখানে ক্লাবগুলো বলেছে যে এএফসির কাছ থেকে কী ধরনের ছাড়পত্র এআইএফএফ নিয়ে আসতে পারছে। যেহেতু এতগুলো ম্যাচ খেলার পর বা একটা সিজনকে ডেডিকেটেডলি কমপ্লিট করার পর একটা ক্লাব যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু এফসির ক্লাব কম্পিটিশনে যাবে, যেটা একটা ক্লাবের জন্য ভীষণভাবে গর্বের একটা জায়গা এবং একটা মেরিটের ভিত্তিতে তারা কিন্তু সেই কোয়ালিফিকেশনটা পাবে। এবার সেটা যদি না হয়, যদি এএফসি মনে করে যে না এই ধরনের মডেলকে আমরা মান্যতা দেবো না, আমরা ইন্ডিয়া থেকে কোনো রিপ্রেজেন্টেশন এএফসির ক্লাব কম্পিটিশনে রাখবো না। এবং এই ক্ষেত্রে মাথায় রাখা দরকার যে একবার যদি এটা ডিক্লাইন্ড হয়ে যায়, রিজেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু যে স্পটটা অলরেডি আমরা পেয়েছি থ্রু এফসি গোয়া যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সেটাও কিন্তু চলে যাবে। এটা মাথায় রাখা দরকার, অনেকে এটাকে ভুলে যাচ্ছে যে শুধুমাত্র এটা যারা লিগ সিল্ড চ্যাম্পিয়ন হবে তারা যাবে না, তা কিন্তু নয়। সুপার কাপ চ্যাম্পিয়ন গোয়া তারাও কিন্তু যাবে না, যেতে পারবে না। এএফসি পুরো ইন্ডিয়ার যে স্লটটা রয়েছে সেটাকে ব্লক করে দেবে, অন্য কোনো দেশকে সেই স্লটটা দিয়ে দেবে সাময়িক ভিত্তিতে। আমরা জানি আবার তার পরের সিজনে ইকুয়েশন পুরো চেঞ্জ হয়ে গেছে, আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ নেই, আমরা এএফসি চ্যালেঞ্জ লিগে রয়েছি। সেখানেও আবার গ্রুপ স্টেজে আমাদের কোনো ডিরেক্ট স্লট নেই, আমাদের প্লে অফে স্লট রয়েছে, মানে বাংলাদেশ, নেপাল টেপাল এইসব ক্লাবগুলোর সাথে আমাদেরকে প্লে অফ রাউন্ডে কোনো না কোনো ম্যাচ খেলে তারপর যেতে হবে। যাই হোক, 26-27-এর জন্য কি অপেক্ষা করে রয়েছে তার ক্ল্যারিটি এখনও অবধি এআইএফএফ এএফসির তরফ থেকে নিয়ে আসতে পারেনি। এটাও দুটো ব্যাপার গেল, একটা রেলিগেশন নিয়ে, একটা অবশ্যই আপকামিং ডেজে যে কোয়ালিফিকেশন রয়েছে সেই নিয়ে। কিন্তু এর থেকেও মেজর ব্যাপার রয়েছে, যেমন নাম্বার 1 সেটা হচ্ছে ব্রডকাস্টিং কাদের হাতে থাকবে, প্রোডাকশন কোয়ালিটি কী হবে, কতটা ম্যাক্সিমাম লেভেল অফ প্রোডাকশন হবে। এবং যেহেতু শিডিউলটা খুব কোজি হয়ে যাবে এবং কোথাও সেন্ট্রালাইজড হয়ে যাবে, সেই ক্ষেত্রে কতটা প্রোডাকশনের রেট কমতে পারে বা সেখানে কতটা রেভিনিউ জেনারেট করে তারা রেভিনিউ ক্লাবগুলোকে ফেরত দিতে পারে, এই সব কিছু নিয়ে কিন্তু ক্ল্যারিটি আইএসএল ক্লাবগুলোর তরফ থেকে চাওয়া হয়েছে, যেটা নিয়ে এখনও অবধি এআইএফএফেরও কিন্তু সামনে কোনো রকম ক্লিয়ার পিকচার নেই, যেহেতু কোনো ধরনের ব্রডকাস্টার এখনও অবধি এসে হাজির হয়নি। আগামী দিনে কে আসবে, কত টাকা থেকে টেন্ডার নেবে, কত পার্সেন্ট কী ফেরত দেবে না দেবে, এবং সেটা ফেরত দেওয়াটার রেশিওটা কীরকম হবে। কারণ আমরা এটা খুব ভালো করে জানি যে আমাদের এখানে গোটা ইন্ডিয়ান ফুটবলে সমস্ত আইএসএল ক্লাবের কিন্তু সমান ভিউয়ারশিপ নেই। কেরালা, মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট, গোয়া, মোটামুটি এই ক্লাবগুলো বা বেঙ্গালুরু কিছুটা, এরা ম্যাক্সিমাম যতটা রেভিনিউ দিতে পারে সেটা ওড়িশা, জামশেদপুর বা দিল্লি, পাঞ্জাব, মুম্বাই, এরা কিন্তু এতটা দিতে পারে না। তো সবাই কি সমান পাবে? যারা হয়তো রেভিনিউ জেনারেট করতে পারলো না, যাদের ভিউয়ারশিপ খুব লো থাকলো, তারাও কি সমান পাবে কেরালা, মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো? সেই নিয়েও কিন্তু আলোচনা চলবে। তার সাথে অবশ্যই কথা বলবে যে কমার্শিয়াল পার্টনার হিসেবে কারা আসতে চলেছে, ফেসডিল আসতে চলেছে, অন্য কেউ আসতে চলেছে, কি হতে চলেছে সেটাও কিন্তু আসল ক্লাবগুলো জানতে চেয়েছে। সেই ক্ল্যারিটিও এখনও অবধি কারোর কাছে নেই। এবং যদি কোনো কমার্শিয়াল পার্টনার না আসে, তাহলে কি সেই কমার্শিয়াল পার্টনারের যে রোল রয়েছে, বা শুধুমাত্র রোল না, দ্য কন্ট্রিবিউশন অ্যামাউন্ট অফ 21 crore, সেটা কি এআইএফএফ দেবে? দিলেও সেটা এআইএফএফ কতটা নিজে থেকে দেবে বা ক্লাবগুলোকেও কতটা কন্ট্রিবিউট করতে বলবে, বা যদি কমার্শিয়াল পার্টনার না আসে ক্লাবগুলোকেই সেই দায়িত্ব নিতে বলা হবে কি হবে না, সেটা নিয়েও কিন্তু ক্লাবগুলো জানতে চেয়েছে। যে এখানেও কিন্তু ক্ল্যারিটি দরকার রয়েছে, কারণ এটা প্রথমত একটা হিউজ অ্যামাউন্ট, 1 নম্বর ব্যাপার।
নম্বর ব্যাপার হচ্ছে একটা পুরো অপারেশনসের ব্যাপার রয়েছে, একটা একটা ঝক্কির ব্যাপার রয়েছে, এবং মোটামুটি যারা এক্সপিরিয়েন্সড লিগ চালানোর ক্ষেত্রে তারা এসে যত তাড়াতাড়ি ভালোভাবে করতে পারবে। যারা ইনএক্সপিরিয়েন্সড, যাদের সেই এক্সপিরিয়েন্সটা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। তো সেটা আইএসএল ক্লাবগুলো বলেছে যে এটার ক্ল্যারিটি দরকার রয়েছে, এটা নিয়ে কিন্তু আগামী দিনে আলোচনার দরকার রয়েছে। এই হচ্ছে মেন ব্যাপার। মানে এর থেকে খুব বেশি ডিপ ডাইভে ডিসকাশন আজকের মিটিংয়ে হয়নি, তবে খুব ফ্রুটফুল মিটিং হয়েছে। যতটুকু আপডেটস পাওয়া যাচ্ছে খুব ফ্রুটফুল মিটিং হয়েছে। তবে অবশ্যই কিছু টিমের জন্য ডেফিনেটলি মানে হার্ড লাক টাইম। মানে আমি অন্তত পার্সোনালি বলবো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, সেখানে প্রত্যেকটা ম্যাচে প্রচুর সংখ্যায় ফ্যান, বা কিছু কিছু ক্ষেত্রে গুয়াহাটি স্টেডিয়াম ভর্তি থাকতো, তারা সেই ম্যাচ হোমে দেখতে পাওয়া থেকে বঞ্চিত থাকবে। জামশেদপুর খুব ভালো ফ্যান জেনারেট করতে শুরু করেছিল। কেরালাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, আমরা সবাই জানি যে কেরালার কী ধরনের ক্রেজ থাকে, তারা সেই জায়গাটাকে মিস করবে। বেঙ্গালুরু এফসি একইভাবে এখনও অবধি সুনীল ছেত্রী রয়েছে, গুরপ্রীত সিং সান্ধু রয়েছে, সো তারাও একটা হিউজ ফ্যান্সকে জেনারেট করে ম্যাচ ডেগুলোতে, তারা সেই জায়গা থেকে বঞ্চিত থাকবে। তো এই কটা টিমের জন্য হয়তো আমাদের পার্সোনালি খুব খারাপ লাগছে, যেহেতু তাদের কোনো হোম ম্যাচ থাকছে না, সেন্ট্রালাইজড ভেন্যুতে ম্যাচ যাচ্ছে, সেটা একটা ফ্যাক্টর। তো এটা নিয়ে তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই তোমরা শেয়ার করতে থাকো। মোটামুটি যা কিছু আজকের আলোচনা এবং যা কিছু ফরম্যাট নিয়ে আপডেটস, সেটা আমি শেয়ার করলাম। এটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।